জয় গুরু। আজকে আমার পরম সৌভাগ্য যে 50 বছর পূর্তি উপলক্ষে সিদ্ধিগুরু মন্দির প্রতিষ্ঠা। সেই সেই দিনের অর্থাৎ মন্দির প্রতিষ্ঠার দিনের আমার সেখানে থাকার এবং তার বহু আগের থেকে মন্দিরে থাকার আমার সৌভাগ্য হয়েছিল এবং দাদার সান্নিধ্যে যোগান দিয়ে আমি ধন্য হয়েছিলাম। আজকে আমার ভাগ্য পরম পিতার অশেষ দয়া যে আজকে দিনে তার কথা, সেই দিনের কথা আমার স্মৃতি থেকে যতটুকু মনে করে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি এখন গুয়াহাটিতে একটি কথা বলছি, কিন্তু এই গুয়াহাটিতে আমার আসা কখনো সম্ভব ছিল না, আমি জীবন কখনো আসতাম না। এই গুয়াহাটি আসা পরম পিতার অশেষ দয়া আশীর্বাদে আমার গুয়াহাটি আসা। আমি ছিলাম কাছাড়ের একটা জায়গাতে, সেখানে আমি লেখাপড়া করে সেখানেই থাকতাম। 1959-এ 58-এর মার্চ শেষ দিকে আমি প্রথম শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ রায়রা রামকৃষ্ণনগর একটা উৎসবে গিয়েছিলেন। আর সেই জায়গাতে আমার ঋত্বিক শ্রদ্ধেয় শুভ্রাংশু মিশ্রদা পত্র মাধ্যমে বললেন যে একটা উৎসব হবে রামকৃষ্ণনগর, তুমি পারলে রবীন্দ্রনাথ রায় বলে একজন ঠাকুরের বিশিষ্ট ভক্ত আসবেন, পারলে ওনার সাথে দেখা করবে। এই চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে মনটা কেমন হলো যে মনে হয় ওনাকে দর্শন করে, কারণ এর আগে আমি ঠাকুর দর্শন তখনও হয়নি। ভাবলাম আমার ঋত্বিকজন এরকম বলছেন একজন বিশিষ্ট ভক্ত, তাহলে আমার অবশ্যই ওনাকে দর্শন করা উচিত। এইভাবেই আমি কোনো কষ্ট করে সেই রামকৃষ্ণ গিয়ে প্রথম রবীন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করলাম। রবীন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করার সাথে সাথে রবীন্দ্র আমাকে প্রণাম করে যখন উঠলাম, সাথে সাথে আমার নাম জিজ্ঞাসা করলেন এবং বললেন, তুমি একটা কাজ করো ভাই, তোমার আমি মাত্র মেট্রিক দিয়েছি, 1950 মেট্রিক দেওয়ার পরে ওনার সঙ্গে দেখা, রেজাল্ট তখন আউট হয়নি। তো আমি যখন ওনাকে দর্শন করলাম, প্রণাম করলাম, তারপরে আমার দেখি বললেন, আমার নাম জিজ্ঞাসা করলেন এবং বললেন, তুমি তো মেট্রিক পাস করবে, কিন্তু ভাই একটা কাজ করতে, মেট্রিক পাস করলে তুমি গুয়াহাটির উলুবাড়িতে আমাদের একটা সৎসঙ্গ কেন্দ্র আছে, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র, ওটা তুমি পাস করে ওই মন্দির, গুয়াহাটি মন্দিরে সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রে তুমি চলে আসবে, আর ওইখানে আমার সঙ্গে দেখা করবে। এই যে আমার নির্দেশ দিলেন, এই নির্দেশ পাওয়ার পরে আমি আমার ঋতিক দাদাকে বললাম যে এই ব্যাপার, রবীন্দ্র বলছে আমাকে গুয়াহাটি যেতে। মিশ্রদা আমাকে বললেন যে রবীন্দ্রের যেটা বলা সে ঠাকুরেরই বলা, মনে করো ঠাকুর উনার মাধ্যমে ভক্ত মাত্র ঠাকুর যা বলেন ঠাকুরেরই মনে করো নির্দেশ, তোমাকে অবশ্যই নির্দেশ পালন করতে এবং তুমি যাইতেই হবে। তারপরে ঠাকুরদের নানান রকম অসুবিধার মধ্যে দিয়ে হলে মনে জুড়ে কোনো করে গুয়াহাটি আসলাম, গুয়াহাটি উলুবাড়ি কেন্দ্রে উঠলাম। তখন ভাঙন মন্দির, তখন আমি পরে যাই নাই, আসার পরে এখানে কন্দর্প স্বামীদা ছিলেন ইনচার্জ, উনার সঙ্গে দেখা করলাম। এরপরের দিন রবীন্দ্র আসার সঙ্গে আমাকে দেখা হইলো। দেখা হওয়ার পরে স্বামী থেকে বললেন, এই ছেলেটাকে এখানে থাকতে হবে এবং থাকবে, এটা কোথাও যাবে না, এখানে থাকতে দিবে এবং তার জন্য টেম্পোরারি একটা কাজের ব্যবস্থা করবেন। আর এরপরে কন্দর্প স্বামীদা আমাকে দিয়ে একটা দায়িত্ব দিলেন কেন্দ্রের। প্রথমে কেন্দ্রটা দেখাশোনা করার জন্য দায়িত্ব, পরিষ্কার রাখার জন্য দ্বিতীয়ত, তখন মহানগর মন্দিরের ডেইলি কালেকশন আসতো মনিউটার জুড়ে নানান জায়গা থেকে, আসামের সব জায়গা থেকে আমাকে দায়িত্ব দিলেন সেই মনিউটার গুলা রিসিভ করার জন্য এবং সন্ধ্যার পর সেগুলা ওনাকে সাবমিট করার জন্য। এই একটা দায়িত্ব দিলেন। তখন আমি মহানগর মন্দিরে কালেকশন রিসিভ করতাম এবং সেটা সন্ধ্যার পরে ঋত্বিক দাদাকে জমা করতাম। যাই হোক, এরপরে আস্তে আস্তে এরকম চলছে। তারপরে আমি ভাঙার মন্দিরে আমাকে পাঠাইলেন কাজ দেখার জন্য। আমি খুঁজে বার করলাম তখন। অ্যাকচুয়ালি তখন কি ভাঙার অসমের দিকে রাস্তাঘাট কিছু না, ফ্রি একটা রাস্তা, ছোট রাস্তা ছিল, আর বিল্ডিং নাই, পুরো ফাঁকা জায়গা, মাঠ দুদিকেই মাঠ। সেই জায়গাতে খুঁজে বার করলাম। বার করার পরে দেখলাম এখানে, আমি প্রথম ভাঙন মন্দির যখন দেখতে গেলাম, দেখলাম যে একটা জলের চারিদিকে জল, একটা পাখা, একটা শুধু প্লিন্থ মানে পজিশন টুকু দেখা যাচ্ছে, মন্দিরে খালি প্লিন্থ হয়েছে মাত্র।
এই এই অবস্থাতে আমি প্রথম মন্দির দেখলাম। আর সাইডের দিকে, সামনের দিকে কিছুটা মাটি পেলে একটা ঘর, ছোট আসাম টাইপের একটা ঘর হইতেছিল। সেটা কেন্দ্রের জন্য, টেম্পোরারি কেন্দ্রের জন্য ওটা বানানো হইতেছিল। তারপরে আমাকে স্বামীটা বললেন যে ওই ভাঙর মন্দিরের যে জিনিসপত্র লাগে, রক, সিমেন্ট, এগুলা লাখটুপের থেকে নিয়ে ঘোড়া গাড়ি করে নিয়ে পৌঁছাইতে হইতো। তারপরে এইরকম করে আমি মধ্যে মধ্যে ঘোড়া গাড়ি করে মন্দির নিয়ে পৌঁছাম। আর ভাঙার যেগুলো আমি রিসিভ করতাম মানি অর্ডার, সেখানে মানি অর্ডার কিন্তু তখনকার দিনে 2 টাকা, 5 টাকা, 10 টাকা ম্যাক্সিমাম, এইভাবে টাকাগুলো আসতো, এর চেয়ে বেশি না। এইভাবে এই টাকা দিয়ে কিন্তু মানে কনস্ট্রাকশন কাজ চলতো। যাই হোক, এরপরে মন্দির কেন্দ্র 4-5টা রুম হইল। তারপরে আমি আর সদ্য যতীন চৌধুরীদা, সেটা ইন্সপেক্টর ছিলেন, প্রতিনিধিক উনি তো মারা গেছেন এখন। আমি আর যতীন চৌধুরীদা দুইজন এখান থেকে উলুবাড়ি কেন্দ্রতে শিফট করে ভাঙার মন্দির প্রথম ঢুকলাম। এই কেন্দ্র থেকে উঠলাম ভাঙার কেন্দ্রতে। এই উলুবাড়ি কেন্দ্র তখন আমরা সারলাম এবং নতুন ভাঙার মন্দির কম্পাসিকে ঢুকলাম। এই প্রথম আমি এবং যতীন চৌধুরীরা। তারপরে আমার ভাঙার মন্দিরে থাকা পার্মানেন্টলি থাকা স্টার্ট হইল। মন্দির ওখানে একটা রুম ছিল, এখানে সাথে কেন্দ্র হিসেবে ব্যবহার হইতো। আর এখানে প্রত্যেক রবিবারে ওখানে মন্দিরে গিয়েছিল। এরপরে ক্রমে এইভাবে থাকতে তারপরে আস্তে আস্তে আমার রেলের চাকরিগুলো সব রবীন্দ্র আমাকে গাইড করতেন। আমি একটার পর একটা রেলের চাকরি হয়ে গেল। তার চাকরি হওয়ার পরে রেলের চাকরি করতাম, এদিকে ভাঙার মন্দির থাকে, ভাঙার মন্দির থেকে মালিগাঁও হেডকোয়ার্টারে আসা যাওয়া করতাম। এইভাবে আস্তে আস্তে চলতে থাকলো। তারপরে আস্তে আস্তে দাদা আসলেন, সদ্য শ্রী দাদা গুয়াহাটি মন্দিরে আসলেন। তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো। মন্দির যখন প্রথম আসলেন, প্রথম রবীন্দ্র আমাকে বললেন যে ভাই, এখন কিন্তু স্বয়ং মালিক এখানে আসছেন, উনার সঙ্গে করে। আমরা তো রবীন্দ্রের সঙ্গে সবসময় সঙ্গে করতাম। আর দাদাকে দর্শন করার পরে আমার খুব ভয় ভয় লাগতো, আমার সাহস পেতাম না। যাই হোক, মন্দিরে তখন রবীন্দ্র বললেন, এই দাদার সঙ্গ করো, এই ভাগ্য তোমাদের ভাগ্য পায় যে দাদা এখানে স্বয়ং আসছেন, তার সঙ্গে একদিন দাদাই কিন্তু সবকিছু করবেন এবং তার সঙ্গে এখন যদি ভাগ্য থাকে এখন তোমার সঙ্গে যোগাযোগ রাখো। এই করে আস্তে আস্তে আমাকে ওইদিকে ডাইভার্ট করলেন। তারপরে দাদা প্রতিদিন সন্ধ্যার পর সময় বাইরের ঘরটা ধুমতে দাদা বসছেন, আমরা সন্ধ্যার পরে সবাই যেতাম, দাদার সঙ্গ করতাম। এরকম করে করে আমাদের দাদার সঙ্গে, প্রথম দিকে দাদার সঙ্গে আমি বসতাম না, ভয়ে যেতাম না, দূরে দূরে থাকতাম। কিন্তু যাইতাম প্রতিদিন, কিন্তু দূরে থাকতাম, সামনে যেতাম না। তারপরে দাদা নিজে থেকে বললেন, কামিনটা দেখা ছিল সামনে বসা, কামিনটাকে বললেন যে কামিনীদা, সুনীল ধর আসে পিছনে বসে থাকে, বলেন তো সামনে আসে না কেন? তখন আমি লজ্জা পাই গেলাম, আমার ভয় পাইলাম। এই বলার কামিনটা আমার বললেন, এই সুনীলদা এদিকে আসেন তো, এদিকে দাদার সামনে আসেন, দাদার ধারে আসে বসেন। যে বললেন উনি দাদার সামনে একদম দাদার চরণের পিছনে দিয়ে বসলো। তারপর দাদা আমার তাকাইলেন। তারপরে এরকম দাদার সঙ্গে প্রথম দাদায় দয়া করে তার চরণ টানে নিলেন। এরপরে দাদার সঙ্গে আমার আস্তে 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 করে প্রতিদিন দাদার সাথে বসতাম তার সঙ্গে। তারপরে তাকে পান বানাইয়ে দেওয়া, জল দেওয়া ইত্যাদি আস্তে আস্তে তার দয়াতে আমার সেবা করার আমার সুযোগ করে দিলেন। এইভাবে তার সঙ্গে আস্তে 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 আর একটু ধারে তার সঙ্গ সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়ে গেল। এইরকম করতে 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 আস্তে আস্তে 1966 এরকম 65-66 দিকে আমাকে মন্দির থেকে রবীন্দ্র বললেন যে সদ্য দাদা আসবেন, গুয়াহাটিতে আসবেন, এখন মন্দির থেকে তোমাকে অন্য একটা জায়গাতে ব্যবস্থা করে মালিগাঁও হেডকোয়ার্টারে চাকরি করে ওখানে একটা ব্যবস্থা করো, থাকে ওখানে থাকে পড়াশোনা করবে, আর নাইট কলেজ পড়াশোনা করতে বলে। তখন মেট্রিক দিয়ে আসছিলাম। রবীন্দ্র বললেন যে আমাকে বিয়ে দিতে হবে এবং নাইট কলেজ তুমি দিনের বেলায় চাকরি করবে, আর রাত্রেবেলায় নাইট কলেজ করে বিয়ে পাস করতে হবে। এই আমার লাইফটা চেঞ্জ হলো। ভাঙন মন্দির চলে আসলাম মালিগাঁও হেডকোয়ার্টারে। এখানে আসার পরে প্রতি রবিবার শনিবারই মানে গুয়াহাটি থাকতাম, ওখানে ঘোরাঘুরি করতাম। যাই হোক,
সেখানে থাকতে থাকতে দাদার সঙ্গে সান্নিধ্য করে করে দাদা আসার পরেই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মন্দিরে একটা পরিবেশ, এটা একটা আশ্রমিক পরিবেশ সৃষ্টি হলো। এর আগে মন্দির খুব একটা লোকজন আসতো না, দাদা আসার পরে আস্তে আস্তে মানুষের আসার সংখ্যা বাড়তে, সন্ধ্যার পরে অনেক লোক আসতো। ওদের দাদার সবাই সঙ্গে ফ্রিলি কথাবার্তা বলতেন, দাদার সঙ্গে করে সবাই খুব খুশি থাকতো, প্রতিদিন আসতো। তারপর দাদা আস্তে আস্তে বললেন যে আস্তে আস্তে আমাদের মন্দির প্রতিষ্ঠা অনেক কাজ আছে, এই যে চারিদিকে জল, এই জলের মধ্যে কি আমাদের উৎসব করতে হবে, মন্দির প্রতিষ্ঠা হবে কি করে, মানুষ আর থাকবে কোথায়, এখানে জলে এই যে মাটি পাড়াইতে হবে। তখন দাদা বললেন আমরা সবাই, আমরা টাকা পয়সা বেশি নেই, আমরা সবাই মিলে নিজে গায়ে খাটে আমরা মাটি পালাবো, ঠাকুরের কাজ করব। এই বলে দাদা একটা ট্রাকের ব্যবস্থা করলেন। তারপরে আমরা দাদার নিজে স্বয়ং থাকতেন মন্দিরে ট্রাকে করে আমরা সিঙ্গল পাহাড়ে গিয়া রাত্রি রাত্রি আমরা মাটি কাটতাম, দাদা স্বয়ং থাকতেন। এবং তাতে কি আনন্দ, সন্ধ্যা রাতের দিকে যেতাম, সন্ধ্যা রাত্রে যেতাম, রাত্র এখানে পাহাড়ে মাটি কাটতাম, দাদা সবাই বসে থাকতেন, আসতেন আমাদের সাথে কখনো। এইভাবে দাদার উৎসাহ তুলনায় আজকে মাটি ফেলে এই ফিল আপ করে, সমস্ত মাটি ফিল আপ করে আমরা এই মন্দির প্রতিষ্ঠিত আসলো। তারপরে তখন মন্দিরটা পুরা ছিল, আর এখন যেদিকে আমরা গেট ঢুকা হয় সেই দিকটা তখন কিনা হয়নি, মাটির কিছুটা ছিল, মন্দিরের এদিকে এন্ট্রেন্স ছিল না, মেইন ছিল বিগ বাজারের দিকে এন্ট্রেন্স ছিল, এইদিকে আসা যাওয়া করা হতো। তখন ওইদিকে মাটিটা কিনা হইলো, দাদা আসার পরে মাটি কিনা হইলো, তারপরে গেটটা ওইদিকে খোলা হইলো, যখন এদিকে বন্ধ করা হইলো সেই দিকেই আস্তে আস্তে হইলো। এইভাবে দিন দিন ওইদিকে আসা যাওয়া হইলো নর্মাল ভাবে। তারপরে মন্দির প্রতিষ্ঠা হওয়ার আস্তে আস্তে দিন ঘনিয়ে আসতে লাগলো, কাজ একটা করে আসতে লাগলো। তারপরে মাসখানে মানে মন্দির প্রতিষ্ঠার মার্চ যেটা অর্থাৎ ফেব্রুয়ারিতে হইলো, ডিসেম্বরের দিকে দাদা একদিন আমাদের বললেন যে সুনীল, মানে এক রবিবারে, মানে সাথে রবিবারে সৎসঙ্গ হইতো, একদিন রবিবারে দাদা বললেন যে সুনীল আজকে রবিবার, আজকে বিকালে সবাইকে বলে থাকতে আজকে একটা মিটিং করবো। দাদা স্বয়ং বললেন একটা মিটিং করবেন, তারপরে মিটিং করবেন। দাদা হয়ে গেল, অনেক লোক আসলো, দাদা নিজে সৎসঙ্গে আসলেন, বসলেন, একটা খাতাটা নিয়ে বইটা নিয়ে আসলেন, বসলেন। প্রার্থনা করার পরে দাদা বললেন আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, ইম্পর্টেন্ট কথা। আমাদের মন্দির প্রতিষ্ঠা উৎসবের সময় দিন ঘনিয়ে আসছে, বেশি দিন বাকি নেই, এখন আমাদের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এই যে উৎসবটা হবে এইটা একটা একটা স্মরণীয় উৎসব হবে। পৃথিবীতে এই প্রথম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, বিভিন্ন প্রতিষ্ঠা হতে চলছে। কাজেই এই মন্দির প্রতিষ্ঠা কিন্তু ঠাকুরের অশেষ কৃপাতে হচ্ছে, এবং আমরা খুব ভালোভাবে আমাদের এই জীবনটাকে ধন্য করবো তারা কাজের জীবন দিয়ে। তারপরে দাদা সেখানে বসে খাতা কলম নিয়ে ওয়ার্কস ডিসিশন করলেন, কে কি করবো না করবে উৎসবে। তখন আমাকে দাদা দয়া করে আমার দায়িত্ব দিলেন, ভলেন্টিয়ারকে রিচার্জ করে সমস্ত কাজের দায়িত্ব আমার উপর দিয়ে দিলেন, যে সুনীল ধরকে এই দায়িত্ব দিলাম, এই সমস্ত কাজের যত কাজ তোমার সমস্ত সুনীল ধরে করবে, এগুলো তার দায়িত্ব। সে মানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে গুরু ভাইদের রিভিশন দিয়ে ছেলেদের আনবে, এখানে এনে এদের হেল্প নিয়ে ভলেন্টিয়ার, অনেক ভলেন্টিয়ার দরকার হবে, অনেক লোক আসবে, লাখ লাখ লোক আসবে, অনেক লোকের দরকার হবে। এর জন্য এইগুলা খুব সুন্দর ধরে এগুলো কাজ করবে, প্লাস এখানে মন্দির যেগুলা দরকার এই কাজগুলো মন্দির এগুলো সমস্ত তার তত্ত্ব হবে। এইগুলো আমাকে মানে দায়িত্ব দিয়ে দিলে, এরপরে আরম্ভ হলো আমার কাজের শুরু হইল। প্রথমে আমাকে বললেন যে তখন আসাম টাইপের ঘর ছিল, সেই টিনের উপর দিকে টিন ছিল, দাদাই এক টিন রং টিন আনে আমাকে বার দিয়ে বললেন সুনীল এই যে টিনগুলো গেছে ঘরের, এই সমস্ত টিনের ঘরগুলাকে সমস্ত রং করতে হবে, উৎসব আসছে এই রংগুলা, পুরানো টিনগুলা এগুলা দেখতে খারাপ লাগে, রং করতে হবে। আমি ভাবলাম যে আমি জীবন কোনদিন রং করিনি, যে দাদা বলছি তো করতেই হবে। যাই হোক, দাদা বলার সাথে যেন কিনোর শক্তি আসা গেল, উঠে গেলাম চালের উপরে রং করে, উঠে আরম্ভ করে আছি। তারপরে গেলাম আমি এক্সপার্ট হয়ে গেলাম। তবে একটা পর একটা চাল করে সমস্ত চাল 2-3 দিনের মধ্যে সমস্ত ঘরে, দাদা ঘরে, তারপরে এদিকে রবীন্দ্রের ঘর, তারপরে এদিকে পুরের ঘর, এগুলো সমস্ত ঘরের চাল রং করে নিলাম 3 দিনের মধ্যে। রাতের 10টা 11টা পর্যন্ত রং করতাম। এই সময় এইরকম করে একটা পোর্শন শেষ হলো।
তারপরে একদিন দাদা বললেন যে মানুষ এত লোক আসবে, এখানে তো জায়গা তো হবে না, লোক থাকবে কোথায়? এই মন্দির এরিয়াতে কম্পাসে যে ছোটুকু এরিয়া বাইরে ক্যাম্পার রূপনগরে একটা জায়গা আছে, ওইখানে অনেক আমাদের গ্রুপের যে জায়গা আছে পাহাড়ে, ওই পাহাড়কে মানে কিছু লেভেলিং করতে হবে, লেভেলিং করে ওখানে প্যান্ডেল বানাইতে হবে। প্যান্ডেল বানাইয়া ওইখানে মানে মানুষ আসে কিন্তু তখন থাকার ব্যবস্থা করতে হবে। তো এই বলে দাদা যখন নিতে ছিলেন তখন রূপনগরে আমি আমার সঙ্গে আরো কয়েকটা ছেলে ছিল, মাটি লেভেলিং করে আরম্ভ করলাম, প্যান্ডেল মানে জন্য ব্যবস্থা করতে চালাম। মোটামুটি হয়ে গেল সবকিছু ব্যবস্থা, আস্তে আস্তে করতে চালাম। দিন রাইতে আমরা তখন চলতে, এটি অফিসে ছুটি নিয়ে নিয়েছি কিছুদিনের জন্য, যে এই অনেক কাজ অফিস করে চলবে না। যাই হোক এবার চলতে চলতে তারপর আস্তে 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 যখন হয়ে গেল প্রায় সব মোটামুটি হয়ে আসে, তখন দাদা তখন মাত্র মানে 3-4 দিন বাকি, উৎসবের 3-4 দিন বাকি। তখন দাদা হঠাৎ আমাকে বললেন, সুনীল সবকিছু তো হয়ে যাচ্ছে বা হয়ে গেল ধরে নাও, একটা জিনিস কি হইল, অসুবিধা কি হচ্ছে জানো? যে তুমি যে এত প্যান্ডেল করতেছো, তেলপাল কোথায়? তেলপাল তো নেই, তথাতে এতগুলো পাচ্ছে না। যে সবসময় যেখান থেকে আনা হয় এখানে বলছে এতটুকু তেলপাল দিতে পারবে না, কারণ 250-300 তেলপাল লাগে। তেলপাল এখন আগে ছিল 10-15টা হয়ে যেত উৎসব, এখন তো 200-250-300 তেলপাল কোথাও পাওয়া যাচ্ছে না। আমি কি করবো? আমি তখন দাদা বললেন, এখন তো ভাই দেখো তো ব্যবস্থা, কারণ যুগেন ভুইয়া দেওয়া বলছেন এটা সম্ভব নয়, তো পাওয়া যায় না, পাওয়া যাবে না। তখন দাদা বললেন, যুগেন ভুইয়া যা বলছে যে পাওয়া যাবে না, তুমি দেখো তো ভাই। তখন আমি চিন্তা করলাম আমার জীবনে কোন তেরপাল কোথা থেকে তাও জানি না, দাদাই আদেশ, আমি এখন কি করবো? যে দাদা যখন বলছেন তো আমাদের চেষ্টা তো করতে হবে। তারপরে ঠাকুর দাদাকে আগে বললাম আগে দেখি চেষ্টা করবো। না ভাই তোমার চেষ্টা পাইতেই লাগবে। দাদা যখন এই বর্ষা দিলেন তখন ভাবলাম দাদার করাই নিবেনি, দাদা যখন দয়া হয়ে গেছে আশীর্বাদ, তাহলে হবে একটা ব্যবস্থা। তারপরে আমি ভ্রমণ উন্নয়ন করবেন, আগে ভ্রমণ উন্নতি আনা হতো। যতীন চৌধুরী একজন ছিলেন ভিত্তিক, উনি মারা গেছেন, উনি মধ্যে মধ্যে উৎসবের তেরপাল দিতেন। উনার কাছে যে প্রথম দেখা, উনার সঙ্গে আমার ছিলেন আগের থেকে, উনাকে বললাম তেরপাল কি করতে, তেরপাল তো আমার 800-300 লাগে, কি করতে? তখন বললেন আমার তো এখানে পাওয়া যাবে না, রেলের গুদাম থেকে 4-5টা দিতাম আনিয়ে, সম্ভব না এতগুলো না, তুমি একটা কাজ করো তারাঙ্গিতে মানে মিলিটারি সেটিং এ যাও, ওখানে গিয়ে দেখো যে খুঁজ করে পাও, যদি তেরপাল পাইতে পারো হয়তো পাই দিতে পারো। এই পাওয়ার পরে ওখান থেকে তখন তো আমরা স্কুটার নেই, সাইকেল নেই, কিছুই নেই, সিটি বাস একটু হাঁটতে হাঁটে গিয়ে তার নেপায় নারাঙ্গিতে গিয়ে ওখানে গিয়ে মিলিটারি ক্যাম্পকে ঢুকলাম। মানে মাথার মধ্যে মানে আমার তেরপাল পাইতে হবে, দাদা বলছেন পাইতেই হবে। ওখানে যাওয়ার পরে ওখানে মিলিটারি মেইন যেটা অফিসার ইনচার্জ ওখানে মিলিটারি, ওই চেম্বারে গিয়ে ঢুকলাম, বলে জিজ্ঞাসা করে বলবে, ওখানে যাইতে পারমিশন নেই, কিরকম করে ওখানে ঢুকে গেলাম, ঢুকে চেম্বার সামনে ঢুকে গেলাম, চেম্বারে ঢুকে গেলাম ডাইরেক্ট, কিরকম করে পাই গেলাম পারমিশন। তারপরে অফিসের সামনে দাঁড়িয়ে মানে ঠাকুর নাম করছি, ঠাকুর এইবার যেন আমি পায়ে যাই। আমি সমস্ত দাঁড়িয়ে কিছুক্ষণ মানে ঠাকুর কথা বললাম, আমি কি বললাম ঠিক বুঝতে জানি, ইমোশনালি কিছু কথা বললাম, এরকম করে একটা উৎসব হচ্ছে, গড়তে চলছে, লক্ষাধিক লোক আসবে, কাজেই আমার আর এই উৎসবে 250-300 আমার তেরপাল নামে হচ্ছে না, এটা সেন্টিমেন্টাল ব্যাপার। এই গুয়াহাটির বুকে আসবে ভারতের নানান জায়গা থেকে আসবে, এবং এটা আপনার আমাদের প্রেস্টিজ, যাতে তাদের সম্মানের জন্য আমরা একটা প্যান্ডেল বানিয়ে পাই, তেরপাল দিয়ে তেরপাল থাকতে দেওয়া যেতে পারে। তবে যদি আপনি একটু হেল্প করেন তাহলে ভালো হয়, এরকম একটা কথা ভালো করে উনি আমাকে তাকাই দিলেন। অনেকক্ষণ তাকাইতে হঠাৎ আমার মানে বেহুশ মতো হয়ে গেলেন, অর্থাৎ আমার হাতে কোথায় শুনে যাচ্ছেন, হঠাৎ আমার সেন্সার হয়ে গেল, আমি তো বেশি বলে যাচ্ছি, আমরা তো উনি কিছু বলা শুনতেছি না। আমি তো থামলাম, তখন বলে বসেন, তখন বলতে শিখলাম, আমি বসলাম, বসার পরে তখন তিনি বললেন কিছু একটা স্লিপে একটা কাগজ দিলেন, লেখা বললেন যে এই স্লিপটা নিয়ে আমার পাশে গোডাউন আছে, ওখানে চলে যাবেন, ওখানে গিয়ে আপনি যা তেরপালের ওখান থেকে তুলে নিয়ে যাবেন। স্লিপ দেওয়ার পরে গিয়ে গোডাউনে গেলাম, 250-300 ফটাফট তেরপাল দিয়ে রেডি, আমার যে বাইর করে দিল। এখন নেওয়ার বাইর করে দিল যখন, তখন আমি চিন্তা করলাম এখন তেরপাল তো পাইলাম, এখন আনি কিরকম গুয়াহাটিতে, মানে মন্দিরে আনবো কিরকম করে, আমি তো গাড়ি নিয়ে যাই নাই। তখন আমি কি করবো, ভাবলাম এখন তো উপায় নেই। তখন ওইখানে লোক গোডাউনে একটা মানে মিলিটারি লোকে বললো যে आप एक काम कीजिए, नारंगी स्टेशन में चले जाइए, उधर बहुत ट्रक है, वहां में कोई ट्रक को अगर रिक्वेस्ट करेगा तो कुछ ना कुछ आपको मदद कर देगा।
তারপরে বলে বলে ওখানে গেলাম। তারপরে একটা বিয়ে পরমার ট্রাক ওর সঙ্গে দেখলাম মাঝে বসে আছে ট্রাকের মধ্যে। তাকে বললাম, ভাই আমার একটা হেল্প করো। সে আমার কথা বলে কেমন কেমন করে তার কি হলো, সে রাজি হয়ে গেল। তারপরে তার গাড়ি আনলো, ট্রাক লোড করে মন্দিরের সামনে যখন আসলাম, দাদা তখন দেখলাম বারিন্দাতে দাঁড়িয়ে গেছেন। আমার মনে মনে খুব আনন্দ যে এইবার দাদা পাইলে দাদাকে বললে খুব খুশি হবেন। আমি মন্দিরের সামনে যখন ট্রাকে নিয়ে আসি, দাদা তো দাঁড়ানো আছেন, দাঁড়ানো দেখে কি সঙ্গে তারপর নিয়ে আসলে যে আগে আপনার আশীর্বাদে পেয়ে গেছি। তুই এক কাজ করো, এখানে এখানে রাখবো না, একদম রূপনগর নিয়ে যাও, ওখানে আনলোড করো। এখানে আনলোড করলে এখানে আবার নিতে পারবে না। এই ট্রাকটা পুরো নিয়ে যান রূপনগরে, ওখানে লোড করবে, আনলোড করবে। তারপরে ওখানে ডাইরেক্ট ওখানে নিয়ে আনলোড করে রাতারাতি বানিয়ে তারপরে এই যে একটা দাদার দয়াতে হয়ে গেল, সমাধান হয়ে গেল। দাদা দয়াতে একদিকে রং করা তার দয়াতে করলাম, আমার কোন করা পারলাম। আবার যেটা সম্ভব নয় আর একটু চিকিৎসার ফল, সেটা দাদার দয়াতে এরকম কিরকম করে ম্যানেজ হয়ে গেল, সব দাদার দয়াতে। এটা দাদার মানে পরমপিতার অলৌকিক লীলায় একটা পর একটা হইতে থাকলো। তারপরে যখন এই হয়ে গেল, তারপরে আর 2-3 দিন বাকি, উৎসবের 2 দিন বাকি মন্দির প্রতিষ্ঠার বিগ্রহ। বড়দা, দাদা, ঠাকুর পেপেন সবাই দেবতে রওনা হবেন। দাদা আমাকে হঠাৎ সন্ধ্যার পর সামনে চা চলে, চা খাইতে যাবো ভাবতেছি, এমন সময় দেখি দাদা ভোরতে বাড়ি আসতেছেন। দাদা ভোরতে পাশে আমাকে দেখছেন, আমিও দেখলাম দাদা আমার দিকে আসতে, আমি একটু আগিয়ে গেলাম। দাদা আমি সুনীল এদিকে আসো। আমি লাগিয়ে, আচ্ছা সব তো হইলো ভাই, কিন্তু দাদা, বাবা, মা, আমরা আমাদের পরিবার সবাই তো রান্না হচ্ছেন কাল পরশুর মধ্যে, কিন্তু বড় গেট কোথায়, তুরন কোথায় করলে? তাকে একটা বড় তুরন দিয়ে তাকে স্বাগতম করবে না? আমি আবার আগে আগে বলি, কিন্তু আমি তো ভাবলাম যে এটা তো একটা সাংঘাতিক কথা, আমি তো ভাবি না কোন এই লাইনে। আর আমি তো কোনদিন গেটও করার কোনদিন করিও নেই। তোমার দাদা বললেন যে ভাই একটা কাজ করো, তুমি আজকে রাত্রির মধ্যে গেট করে ফেলো। আমি তখন সন্ধ্যা রাত্রে 7:30 বাজে গেছি অলরেডি। আজকে রাতের মধ্যে গেট করে, আমি তো ভাবলাম বাবা এটি কি কিরকম সম্ভব হয়। আমি দাদা কিছু বললাম, আগে বললাম, কিন্তু আমি সময়টা মাথা মাঝে আগুন ছুটছে, আমি কি করবো, কিভাবে আমি করবো। তারপরে আমি বসে বসে এখানে চারটলে বসে বসে একটা ডায়াগ্রাম করলাম, মন্দিরটা কিভাবে করবো। একটা মোটামুটি আঁকে নিয়ে দাদাকে দেখাইলাম, আগে এইরকম একটা গেট করবার ভাবছি, এরকম করে। দাদা আমার এটা দেখে বলে খুব ফার্স্ট ক্লাস করে বলো, খুব ফার্স্ট ক্লাস বিষয়। এবার দাদা স্যাংশন করে দিলাম। তারপরে আরম্ভ হলো আমার রাতের মধ্যে খাট টাট সমস্ত দিনের সেন্টার ছিলেন উলুবাড়িতে, ওখানে কাঠের গুল্লা ওনার ছিল, ওনাকে গিয়ে রিকোয়েস্ট করলাম রাত্রের বেলা যে এইরকম দাদার আশীর্বাদ, আমাকে একটা গেট মারতে হবে, আমাকে কিছু খাটা দিয়ে হেল্প করতেই হবে। তখন বেঞ্চিটা ভক্ত মানুষ, যাই হোক আমার কথা দাদার আশীর্বাদ শুনে উনি রাজিয়ে দিলেন। তখন ওখান থেকে ওনার মনির বস্তি থেকে সেই কাঠের টেলায় ভর্তি করে নিয়ে আনিয়ে তারপরে আনিয়ে ঢুকাইলাম, আনিয়ে নিয়ে এদিকে কাজ আরম্ভ করলাম, গেটে কাজ আরম্ভ হয়েছে। তারপরে দেখলাম যে এখন তো একটা আর্টিস্ট লাগবে, এটা আর্ট করতে হবে গেটের মধ্যে। তখন মালিকতা মানে গণের বমন করে যখন গুরুভাই ছিল, সে ডেলে কাজ করতো, আমার বন্ধু ছিল এবং খুব ইষ্টমান গুরুভাই, এবং গান টান গাইতো। যাই হোক, তার ওখানে আসলাম, জানি সে খুব ভালো আর্টিস্ট, কিন্তু অয়েল পেন্ট খুব ফার্স্ট ক্লাস পেন্ট করতে। ওর এখানে ছিল সাইকেল মালিক আসছে, মালিক হচ্ছে ওরকে নেওয়ার জন্য। আবার সাইকেল উঠে তারা নিয়ে গেছে রাত্রে 9টা-10টার দিকে, তাকে নিয়ে গেছে ওইখানটায়, তাকে কাজে লাগাইছে। মোটাই গেটে কাজ রাতাতে আরম্ভ করছি আমরা 3-4 জন, দিন রাত মানে সারা রাত্র কাটতে আরম্ভ করছি। কিন্তু সবচেয়ে প্রবলেম হলো কি, সবকিছু হয়ে গেল ঠিকই ব্যবস্থা, কিন্তু একটা গেটে এই জায়গাতে আঁকতে গেলাম, পারলাম না। সেটা হচ্ছে কাপড়ের তো ব্যবস্থা হয়নি। এখন কাপড়ের দোকান তো রাত্রে কোথাও কিছু বুঝে পাব না। এখন কাপড় না তো গেট হবে না। এখন চিন্তা ভাবতেছি এখন কি করবো, গেট তো পারে। তাই এখন দেখলাম যে এখনো এই প্রবলেম বুঝে আমার সলিউশন পারবো না, বুঝে ঠাকুর দয়ায় এইটা বুঝে সকালবেলায় একটু কিছু করতে হবে। এইভাবে মোটামুটি আশ্বাস ছাড়িয়ে বসে আছে, কিন্তু কাজ চলছে, তখন গেটে কাজ চলছে, পেন্টে কাজ চলছে। কিন্তু এখন কি করবো, আমি ভাবলাম যে এখন এই অবস্থাতে আশা ছাড়িয়ে দিলাম। রাত্রের প্রায় 2টার দিকে হঠাৎ দাদা ঘরতেই পারলেন, বারান্দা থেকে নামিয়ে দাদা আসছেন। আমি তখন গেট থেকে ওইদিকে দাঁড়িয়ে দেখছি দাদা আসতেছেন। রাত্রে তখন 2টা বাজে, একদম শীতের রাত্রে এইরকম সময় দাদা আসছেন।
আমি বলি, দাদাকে আমার দেখে আমার ডাকলেন, এদিকে শুনে দিকে আসো। আজকে দাদা গাড়ি বাইর করলেন, কামড়ে ডাকা ছিল ওইখানটায়, আনন্দ তো ছিল সাথে, আনন্দ তো কামড়ে দুজন ছিল। আনন্দ কামড়ায় গাড়িতে উঠছে, আসছেন দাদার সাথে আসেন, আর আমার এখন শুনি উঠো গাড়িতে উঠো, আমার গাড়িতে উঠে দিন। দাদার সাথে একসঙ্গে আমার গাড়ি করে দাদার সঙ্গে চললাম, জানি না কোথায় চলে যাচ্ছি, দাদা নিজের ড্রাইভ করতে করে চলে যাচ্ছেন। যাইতে যাইতে কোথায় যাইতে বহুদূর দেখছি, মনে হচ্ছে কোথায় দেখছি বুঝতেছি না। তারপরে পরে জানলাম যে এটা বৈশিষ্ট্যতে গেছি। তখন রাস্তাটা খুবই খারাপ, বৈশিষ্ট্য রাস্তা মানে খুবই খারাপ, মানে পাহাড় রাস্তাও নাই, অনেক কাঁচা রাস্তার দিক দিয়ে, খুব বাজে রাস্তা। যাই বৈশিষ্ট্যতে গিয়ে পাইলাম। বৈশিষ্ট্য ওখানে সচিন্দা করে একজন গুরু ভাই, তার কাপড়ের দোকান ছিল, সব ঘুমাচ্ছে রাত্রেবেলা, রাত্রে তখন 2টার সময় কি গেছে রাত্রে। যাই হোক, সেখানে গিয়ে দাদা গাড়ি রাখলেন, তারপরে খানটাকে বললেন যে খামের দেখা যান, ওর সচিন থেকে ডাকিয়ে উঠান। আর আমাকে দিয়ে বললেন, সুনীল একটা কাজ করবে, আমি আমরা ওইদিকে সঞ্জিতের কথা বলবো, তুমি এইদিকে তার খাবারের দোকান, তুমি তোমার যেগুলো পছন্দ, যেগুলো তোমার কাপড় দরকার, এখান থেকে তার এই দোকানকে বাইর করে নিয়ে নিবা, নিয়ে তোমার কাটিয়ে দিবে। আর আমি ওইদিকে তাদের সঙ্গে কথা বলবো, তুমি এদিকে কাপড় নিয়ে নিবা। আমি এদিকে ওনারা গেছেন, ওনার কথাবার্তা বলছেন, সঞ্জিতার কথা বলছেন, আমি এদিকে আমার 2টে থান খাবারের থান নিয়ে নিচ্ছি, এই গেটে নিয়ে আমি রেড করে আছি। আর দাদা এদিকে গিয়ে সচিনকে বললেন যে শচীনদা, শুনিলে গেট বানাচ্ছে, উৎসব, বিরাট উৎসব হচ্ছে তো জানেনি, কাপড় কোথায় পাবে, এবার একটু হেল্প করেন, কাপড় দিতে লাগে। আগে 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 বলার সাথে সাথে এদিকে আমি অলরেডি নিয়েই নিছি। যাই হোক, সে নিয়ে আসি, রাজি নিয়ে আমি নিয়ে নিলাম। তারপরে দাদা কোথায় বলে, দাদা উঠলেন, গাড়িতে উঠলেন, কাপড় নিলাম, আনলাম, তারপর গেটে ফিট করলাম। এই যে তার হয়তো দয়া, এইভাবে গেটের কাপড় দেওয়া হয়ে গেল। এইটা হচ্ছে তার হয়তো দয়া, এইভাবে গেট হইল রাতারাতির মধ্যে একটা গেট। যে এটা কি তার অলৌকিক ঠাকুরের অশেষ দয়া, ঠাকুর দাদার আশীর্বাদ ছাড়া কোনো সম্ভব হচ্ছে না, বা তিরপালের ব্যবস্থা করায় এইরকম সম্ভব হচ্ছে না, সব তার দয়া। মানে অর্থাৎ উৎসবটা যেন দাদার, মানে একটা দাদা মানে ঠাকুর হয়ে যেন মানে সংস্কার করছেন, ঠাকুরের যেন বিরাট শক্তি যেন একটা ছিল। কিভাবে কি হচ্ছে, আমি আমি ভাবতাম যে দাদা কিভাবে কি করতেছেন, আমি দাদাকে আপনার কোপারেট করছি, দাদাই যা বলছে আমি করছি, এইভাবে করে করে উৎসবটা হয়ে গেল। উৎসবটা যখন হইল, আগের দিন এমন অবস্থা হয়েছে, মানুষ যখন আসা আরম্ভ হয়েছে, এদিকে আমরা গেটে একটা একটা অফিসের মতো করছি, মানে মানুষ অনেকগুলো রিসিভ নিয়ে আসতেছে, কালেকশন নিয়ে আসতেছে, এগুলো রিসিভ করতে হবে। এইদিকে মানুষ আসতেছে, তাদের আবার রূপনগর নিয়ে যেতে হবে, ওদেরকে থাকার ব্যবস্থা করতে হবে। এইভাবে যখন থাকার ব্যবস্থা করতে এদিকে যাইতে হবে, মানে আমি পাগলের মতো কোন দিকে যাই কোন দিকে না যাই, একটু মানুষ দেখে ভয়, মানে ভাব এত লোকটা করবে কিভাবে কি হবে। যাই হোক, সমস্ত রাত্র ইয়ে করে ভোরের বেলায় যখন দেখলাম মানুষ আমি দেখতেছি, মানুষ দেখছি না, আমার মনে হচ্ছে পিঁপড়া ঢুকে, মানে মানুষ মাথা, শুধু মাথা, এত দুঃখ হয়ে গেছে এই রাত্রের মধ্যে। আমি তো মানে, আর এদিকে আমার এই রাত্রে অঘুমার আর খাটানো, আমার মাথাটা ঘুরেছে, বুঝতেছি আমি দাঁড়াইতে পারছি না। এর মধ্যে যাই হোক, যত পারছি টিকছি। তারপরে আমি প্রার্থনা, পরম পূজ্যপাদ বরদা আসলেন, দাদা গিয়া প্রণাম করে মন্দির প্রতিষ্ঠা হইল, মন্দির শিবির প্রতিষ্ঠা হবে, মন্দির সবাই আশ্বাসী ধরে, তারপরে পর্যন্ত মন্দির ইয়ে হয়ে গেল। তারপরে আমি আস্তে আস্তে দেখলাম যে আমি একটু ঘরে বাড়িতে গিয়ে একটু ড্রেস না নিলে হয়তো পড়ে যেতে পারি, মাথা ঘুরাচ্ছে। তারপরে একটু চলে আসলাম। তারপরে আসার পরে এরপরে গিয়া যখন কিছু রেস্ট হওয়ার পরে আমি ফ্রেশ হয়ে গেলাম, তখন গিয়া যখন দেখলাম যে মধ্যের দিকটা আমি থাকতে পারলাম না, কারণ আমি স্ট্যান্ডিং করতে পারছিলাম না, মাথা ঘুরেছিল। তারপরে গিয়ে দেখলাম, তখন আমি ফ্রেশ হয়ে গেছি, তখন আমি পুরো এনার্জি আউট হয়ে গেছে। এই যে তার দয়াতে যে তাকে এই সময়টা যোগাযোগ করতে, তার দাদার আশীর্বাদ যে যোগান দিতে পারছি, আজকে ধন্য। আর আজকে আজকে দেখতে 50 বছর হয়ে গেল, 50 বছর, সেই দিন কথা এখনো আমার মনে পড়ে, ভাবি। তার দয়াতে এইগুলো সব হয়, আমার আর কিছু করার নাই। তিনি দয়া করেন আর করাই নেন। এগুলি আমি শেষ করলাম, বেশি কিছু বললাম না, এখানে আমার শেষ করলাম। জয়গুরু, জয়গুরু। আগামী 4 ফেব্রুয়ারি সাংসারিক চৌকি গেটে, মানে আপনারা অনেকে জানছেন না তো, একটা বিরাট উৎসব, 50 বছর পূর্ত উপলক্ষে
মন্দিরে যেহেতু জায়গা হয় না, তাই বাইরে জায়গা নিয়ে ওখানে একটা বড় উৎসব হচ্ছে। আপনাদের সবাইকে সানন্দে মানে জানাচ্ছি যে সবাই উপস্থিত থাকবেন, আনন্দ করে সবাই উৎসব যাতে সাকসেসফুল হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং সবাই আনন্দ করে উৎসবে যোগদানকে এই উৎসবের সার্থকতা সাফল্যতা মনোনীত করবেন, এই আমার জয় মা।